আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনে সংঘর্ষে মাদারীপুরে একজনের মৃত্যু, রাজধানী সহ দেশ জুড়ে হামলা ভাঙচুরে গুলিবিদ্ধ সহ আহত কয়েকশো। কোটা আন্দোলনকে পুঁজি করে সরকার হটাতে বিএনপি জামায়াত মাঠে, আওয়ামী লীগের অভিযোগ শাটডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন। দেশের সুনীল অর্থনীতির সম্ভাবনায় বিনিয়োগের প্রধানমন্ত্রীর আহ্বান, সামুদ্রিক মাছ রপ্তানি করলে আর্থিক লাভ হবে মন্তব্য। এবং বৈচিত্র্যময় প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করছে শালিক ও ময়না, দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে হুমকিতে 2 প্রজাতির পাখি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিক্ষার্থীদের উপর হামলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়েছে। মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশো মানুষ। রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকালে মাদারীপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ ঘটনায় লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে 25 জন। পটুয়াখালীর দুমকিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায়। সে সময় আহত হন কমপক্ষে 30 জন। টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন 20 জন। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। রাজশাহী মহানগরীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত হয় কমপক্ষে 20 জন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানী মিরপুরে সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। কমপ্লিট শাটডাউনের সংবাদ সংগ্রহে মিরপুরে আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজু, মিরপুরের এখনকার অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, রাজধানীর মিরপুর এলাকা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে বর্তমানে। এটা যদি আমি বলি, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, এদিকে মিরপুর 2 স্টেডিয়ামের সামনে থেকে মিরপুর 11 পর্যন্ত, মিরপুর অরিজিনাল 10, 11 পর্যন্ত পুরো এলাকাটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখানে থেমে থেমে কিন্তু সংঘর্ষ চলছে। পুলিশ
পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো এলাকাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ইটপাটকেল নিক্ষেপ চলছে এবং পুলিশ এ পর্যন্ত প্রায় অনেক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে, টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং গুলিবিদ্ধের ঘটনাও কিন্তু মিরপুর 10-এ আছে। আর মিরপুর এর আগে ডেল্টা মেডিকেল কলেজের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে ডেল্টা মেডিকেলের 10 থেকে 15 জন আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষের ঘটনা চলছে এবং উভয় পক্ষই থেমে থেমে সংঘর্ষের ঘটনা চলছে এবং উভয় পক্ষই সক্রিয়ভাবে এই সংঘর্ষে অংশগ্রহণ করছে এবং পুলিশ এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং প্রচুর পরিমাণে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু আপনারা যদি দেখেন যে কয়েক হাজার শিক্ষার্থী এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং পুরো মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মৃত্তিকা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সৈয়দ অদিত, সরাসরি যাচ্ছি তার কাছে। অদিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার অবস্থা কেমন দেখছেন? মুক্ত ক্যাম্পাসের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায়। গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর এখন হলগুলো প্রায় ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের সহিংসতা এড়াতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখা সাপেক্ষে সাধারণদের ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে বেলা গড়িয়ে গেলেও কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সেই সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায়নি। মৃত্তিকা, ধন্যবাদ অদিত। রাজধানীর তেজগাঁও এলাকায় শাটডাউনের সংবাদ সংগ্রহে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? আক্তার, আমরা চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করতে। দর্শক, আমরা অপেক্ষা করছি আক্তারের সাথে সংযোগের চেষ্টা করতে। আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আক্তার, আপনি যে এলাকায় আছেন সেখানে শাটডাউনের খবর আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায়। তো 7 রাস্তার পরিস্থিতি যদি বলি যে 7 রাস্তা এখন বেশ শান্তিপূর্ণ রয়েছে। এখানে এক পাশে পুলিশের অবস্থান রয়েছে সামান্য পরিমাণে এবং অন্য পাশে স্থানীয় যে কাউন্সিলরের নেতৃত্বে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে। তবে তাদের সংখ্যা আসলে আন্দোলনকারীদের তুলনায় খুবই কম, সেখানে তারা শখানেক অবস্থান করছে। আর এর বিপরীতে আমরা যদি বলি পাশে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন পলিটেকনিক, সিরামিক্স ইনস্টিটিউট, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দেখছি কয়েক হাজার শিক্ষার্থী তারা সকাল থেকেই কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে যে তেজগাঁওয়ের বিভিন্ন এলাকা তারা প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন তারা করছে। এবং এই মুহূর্তে আন্দোলন মানে কোটার পক্ষে যারা আন্দোলন করছে তাদের অবস্থানটি রয়েছে নাবিস্কো পার হয়ে মহাখালীর দিকে তারা অবস্থান করছে, অর্থাৎ নাবিস্কো থেকে মহাখালী পর্যন্ত সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছে। এবং এর কিছুক্ষণ আগে যখন তারা এই লিঙ্ক রোড অর্থাৎ বিজয় সরণির লিঙ্ক রোড দিয়ে যে মিছিলটি তারা করেছে সেখানে কিছু আওয়ামী লীগের একটি কার্যালয় ছিল সেখানে সামান্য ভাঙচুর হয়েছে এবং কয়েকটি দোকানপাটও বা ভাঙচুর করেছে এমন অভিযোগ আমাদেরকে কয়েকজন করেছেন। তবে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন যে কোটার সংস্কারের দাবিতে এবং বিভিন্ন দাবি এবং বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ হয়েছে এবং আন্দোলনকারী যাদের আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই সকল বিষয়গুলো উল্লেখ করে কিন্তু কোটা আন্দোলনকে তাদেরকে বেশ উত্তেজিত তারা স্লোগান দিচ্ছে। তাদের অনেকের হাতে আমরা দেখেছি বাঁশের লাঠি, কাঠ এবং স্ট্যাম্প ক্রিকেট খেলার সেই ধরনের দেশীয় যে সরঞ্জামগুলো রয়েছে এই ধরনের রয়েছে। এবং এর মধ্যে আমরা দেখেছি অনেক নারী শিক্ষার্থীরাও কিন্তু আছে কোটা আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করছে। আর এর বিপরীতে আমরা দেখছি যে 7 রাস্তা মোড়ে এসে যে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা প্রায় শখানেক নেতাকর্মী তার অবস্থান নিয়েছে। তারা বলছে যে তারা কোনো উস্কানিতে তারা পা দেবেন না এবং
ধন্যবাদ। কমপ্লিট শাটডাউনের রাজধানীতে বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আগারগাঁও থেকে মিরপুর 2 নম্বর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও হামলায় 4 জন গুলিবিদ্ধ হয়। যাত্রাবাড়িতে 2 পথচারী গুলিবিদ্ধ হয়েছে। রামপুরায় পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও 7টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। উত্তরা আজমপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ ছাড়াও জমজম মোড়ে পুলিশ বক্সে হামলা, যানবাহন ভাঙচুর হয়েছে। জসিমউদ্দিন রোড, রাজলক্ষ্মী, আবদুল্লাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাত্রাবাড়ি থেকে শনির আখড়া হয়ে কাঁচপুর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়া হয়। বেশ কিছু পয়েন্টে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা। রামপুরায় পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, 7টি মোটরসাইকেলে আগুনের ঘটনা ঘটেছে। শনির আখড়ায় সংবাদ সংগ্রহে নিয়োজিত চ্যানেল আয়ের পরিবহন হামলার শিকার হয়েছে। যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ আছে। সায়দাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আগারগাঁও থেকে মিরপুর 2 নম্বর পর্যন্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে। মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষার্থীরা বের হতে চাইলে হেলমেট পরা ও লাঠি হাতে যুবকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। আবদুল্লাপুর, উত্তরা, খিলক্ষেত সহ প্রায় সব রুটে গণপরিবহন চলাচল কম। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও অফিসগামী মানুষ। বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থী পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে কমপ্লিট শাটডাউনের খবর জানতে যাচ্ছি চৌধুরী ফরিদের কাছে। ফরিদ, শাটডাউনের চট্টগ্রামের অবস্থা এখন কেমন দেখছেন? হ্যাঁ মৃত্তিকা, সকাল থেকে চট্টগ্রামে অবস্থা একটু ভালো ছিল। সকাল 10টার দিকে আন্দোলনকারীরা চট্টগ্রামের বিশেষ করে শাহ আমানত সেতুর সামনে তারা অবস্থান নেয়। কক্সবাজার এবং চট্টগ্রাম সড়ক তারা বন্ধ করে রাখে। 11টার দিকে পুলিশ এবং বিজিবি ওখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ এবং বিজিবির সাথে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে আন্দোলনকারীরা রাস্তা দিয়ে হেঁটে তারা বহদ্দার পর্যন্ত চলে আসে। আর ওখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে আন্দোলনকারীরা ওখানে নেই। এছাড়াও ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়ক এবং ওইদিকে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে সীমিত সংখ্যক যানবাহন চলছে। চট্টগ্রাম মহানগরীতেও যানবাহন চলছে, তাহলে গতকালের তুলনায় অথবা যখন খোলা ছিল তার চেয়ে একটু কম। এছাড়াও বিভিন্ন দোকানপাট খোলা আছে। এদিকে চট্টগ্রাম সকাল থেকে ভোর 5টা থেকে চট্টগ্রাম কক্সবাজার সড়ক, রাঙ্গামাটি সড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 8 প্লাটুন বিজিপি তারা টহল দিচ্ছে। চট্টগ্রামের ব্যাপক সংখ্যক বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান রয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা বিশাল সমাবেশের ডাক দিয়েছে এবং বিভিন্ন ইসলামী আন্দোলনও তারা যে সমাবেশের ডাক দিয়েছে বিকেলে। এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ হলো চট্টগ্রামের কোটা আন্দোলনকারীদের সাথে এবং বর্তমান প্রশাসনের এই যে সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ ফরিদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর খবর জানতে যাচ্ছি এনায়েতুর রহমানের কাছে। এনায়েত, শাটডাউনের খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বাহুপাল পটুয়াখালী সড়কের মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশও তাদের সাথে একত্রে যোগ দেয়। এতে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। সকাল 10টার দিকে দুমকি আজিজ আহমেদ ডিগ্রি কলেজ, জয়গুন্ডিছা মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দিয়ে ব্রিজ এলাকায় রাস্তা অবরোধ করে। পরে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা
মোটরসাইকেল চোখে সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। একই সাথে যোগ দেয় পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পাল্টা প্রতিরোধ চালায়। প্রায় ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে জেলায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে পুলিশ নিরাপত্তায় আভ্যন্তরীণ রুটে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি চলাচল। ধন্যবাদ এনায়েত। দর্শক, উত্তরায় আজমপুর এলাকায় আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। মইনুল, উত্তরা এলাকার এখনকার অবস্থা কেমন দেখছেন? সকাল 11টা থেকে কিন্তু মূলত কোটা আন্দোলনকারী যে ছাত্ররা আছে তারা আন্দোলন কর্মী রাস্তায় বের হয় এবং তারা বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে শুরু করে। তারা জড়ো হওয়ার পরেই মূলত যে পুলিশ আছে তারা তাদের সাথে টিয়ারশেল নিক্ষেপ করে এবং পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া অনুষ্ঠিত হয়। আমি একটু বলতে চাই, তাদের সাথে কিন্তু উত্তরা, রাজু, মাইলস্টোন এবং উত্তরা হাই স্কুল, নবাব হাবিবুল্লাহ এবং টঙ্গীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এক হয়ে মূলত এই আন্দোলন করছে। তাদের যৌক্তিক কোঠা নিয়ে যে আন্দোলন, সেটি আন্দোলন করার জন্য তারা রাস্তা অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিছুক্ষণ পরপর টিয়ারশেল এবং নিক্ষেপ করছে। সেই কারণে এখানে কিন্তু একটা পরিস্থিতি খুবই ভয়াবহ তৈরি হয়েছে। আমরা কিছু ছাত্রদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা তাদের কোঠা আন্দোলনের দাবিতে অনড় রয়েছে। যতদিন পর্যন্ত কোঠা আন্দোলনের দাবি পূরণ না হবে তারা রাজপথ ছাড়বে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং কিছু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা ছাত্রদের সাথে একমত। প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে যে প্রধানমন্ত্রী তাদের ছাত্রদের যে দাবি সেটি মেনে নিয়ে সবকিছু পরিস্থিতি যদি শান্ত করে তাহলে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা জানাচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, আগামী রোববারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে সমস্যার সমাধান করা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলমান কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুখে কেউ রাজাকার বা মুক্তিযোদ্ধা বললেই সে তা হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার সরকারের কাছে বলেছি যে এই দেশে সমস্ত অর্জন ছাত্ররা করেছে রাজপথে আন্দোলন করে। রাজপথের আন্দোলন দিয়েই কিন্তু সব আদায় হয়েছে। আজকে সেই রাজপথের আন্দোলনকে কেন আপনারা কোর্ট কাছে দিলেন, কেন বিতর্ক সৃষ্টি করলেন? ছাত্রদের এই আন্দোলন সম্পর্কে আমাদের জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে ছাত্রদের দাবি যৌক্তিক, আমরা তা সমর্থন করি। স্পেশাল কোর্ট বসে এটার সমাধান করুন, সময় খুব কম, আর নাহলে গোটা দেশের যে আন্দোলন সরে যায় আর যদি জানমালের ক্ষয়ক্ষতি হয় দেশের অপূরণীয় ক্ষতি হবে। কোটা আন্দোলনকে হাতিয়ার বানিয়ে সরকার হটানোর রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নে মাঠে নেমেছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা এমন সহিংসতার সাথে যুক্ত থাকতে পারে না। দুপুর 1:30 ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, লাশ ফেলার ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। ছাত্রলীগ কোথাও আক্রমণকারী হয়নি, বরং আক্রান্ত হয়েও ধৈর্য ধরেছে। জামায়াত বিএনপিকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করতে হুঁশিয়ার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দূরভিসন্ধি বাস্তবায়ন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট প্রজ্ঞা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।
Internal affairs of Bangladesh. Definitely it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. And we wish the peace stability will be restored in Bangladesh very soon. বাংলাদেশের সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশাল সমুদ্রসীমা বিজয়ের মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে। তবে এখনও অর্থনৈতিক ক্ষেত্রে এই সমুদ্রসীমার সঠিক ব্যবহার করা সম্ভব হয়নি, যেখানে রয়েছে প্রাণীজ, অপ্রাণীজ ও তেল, গ্যাস সহ খনিজ সম্পদ। দুদিনব্যাপী অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব বিষয়ে তুলে এনে বলেন, এই সম্পদকে আরও কাজে লাগাতে হবে। আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বেশি আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত, তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি, তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। সুনীল অর্থনীতি বিকশিত করতে পারলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। যে কেউ বিনিয়োগ করতে পারেন, তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন। অফশোর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে, সেই সুবিধাও আমরা করে দিয়েছি। সেখানে খুব ভালো উচ্চহারে সুদও পেতে পারেন, আবার এখানে বিনিয়োগও করতে পারেন। কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন, আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান। এ খাতে 2030 সালের মধ্যে 5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে প্রায় 700 প্রজাতির পাখির মধ্যে অন্যতম শালিক ও ময়না। বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এসব পাখি। উদ্ভিদের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে শালিক ও ময়না। বাংলার শালিক ও ময়না নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। শালিক আবহমান বাংলার প্রকৃতি ও পরিবেশে অতি পরিচিত পাখি। দেশের সব জায়গায় বিভিন্ন প্রজাতির শালিকের দেখা মেলে। কালচে বাদামি দেহ, উজ্জ্বল কালো মাথা এবং হলুদ রঙের ঠোঁটের ভাত শালিক। রয়েছে ঝুঁটি শালিক, কিছুটা ছোট আকারের কাঠশালিক। এর মধ্যে খয়রালেজ কাঠশালিকের প্রিয় আবাসস্থল বনভূমি হলেও লোকালয়েও বিচরণ এদের। ঢাকা ও রাজশাহীতে দেখা মেলে বামুনি কাঠশালিকের। এছাড়া বন, উন্মুক্ত প্রান্তর ও লোকালয়ে দেখা যায় পাকড়া শালিক। এরা গোশালিক বা গোবরের শালিক নামেও পরিচিত। নদীর তীর ও ফসলি জমির আশপাশে বিচরণ নীলচে ধূসর দেহের গাং শালিকের। আমাদের অতি পরিচিত পাখি পাতি ময়নাও শালিক গোত্রীয় পাখি। এদের মূল আবাসস্থল পাহাড়ি চিরসবুজ বন হলেও অন্যান্য বনেও মাঝে মাঝে দেখা যায়। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এরা। ফলভোজী বলে এরা উদ্ভিদের বীজের বিস্তারেও সহায়তা করে। পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় শালিক ও ময়নার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনাঞ্চল কমে যাওয়া, অবৈধ শিকার, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব পাখির সংরক্ষণে সচেতনতার পাশাপাশি অন্যান্য পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই পাখির কলকাকলিতে মুখর থাকবে প্রকৃতি, ভালো থাকবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
বাংলার শালিক ও ময়নানি আয়োজনে দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকদের ভিড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে, নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন এবং কমছে গাছগাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। বিস্তারিত জানাচ্ছেন শায়েখ সিরাজ। পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ম্লান করে গড়ে উঠেছে বহু ভবন, ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে 12,000 বর্গফুট আয়তন জুড়ে গড়ে তুলেছেন ছাদ কৃষি। কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ বাগান ড্রাগনটা আমি করেছি। বিভিন্ন প্রকার আম আছে, আম লেবু আছে প্রায় 20-25 প্রকারের স্যার। তারপরে স্যার ওই যে মালটা আছে, কমলা আছে, তারপর চেরি ফল আছে স্যার। আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার। সেই 1991 সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার। আচ্ছা দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল। একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে স্যার আমি 2 লক্ষ টাকা স্যার নিয়ে নিই, যা আমি এটা মানুষকে দেখাতে চাই। মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। 4 বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ওর একটা আমার যে স্টাফ মঞ্জুর, তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে, তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না। তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি। সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে, এখন অনেকেই করছে। তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলোকে এই নিজ উদ্যোগে, এটা সরকারের কোনো অনুদান টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, নিজ উদ্যোগেই এটা করা সম্ভব। এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও। আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা অনাবাদি ফেলে রাখতে চাই না, সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায়, যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয়, এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ছাদ কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে শায়েখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং শুরুতেই জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বুধবার বিকেলে সাহেববাজার 0 পয়েন্টে এই সমাবেশ হয়। এর আগে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যরা। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তুলতে ব্যস্ত চাষিরা। মৌসুমী শুরুতে বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও বাদাম বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। জেলায় এবছর 62 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর উপজেলাতেই 60 হেক্টর আর বাকি 2 হেক্টর আবাদ হয়েছে চরাঞ্চল সহ শ্রীপুর উপজেলায়। স্থানীয় বাজারগুলোতে গত বছরের তুলনায় বাদাম সরবরাহ অনেক বেড়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদ ভবনে ব্রিফ করছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি ব্রিফিংয়ে চলে যাচ্ছি।
শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আর চতুর্থটা না, মাননীয় এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। মাননীয় প্রধান বিচারপতি, আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব, তিনি সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলরুজ্জামানকে না, আরেকটা কথা ভুলে গেছি, আরেকটা কথা আছে বলে দিই, বলবো আমি দাঁড়াও কি লিখছি তো, তিনটা না চারটা না, একটু দেখে নিই স্যারকে দেখতে দেন। আমি এই প্রেক্ষিতে দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমি এইটুকু বলতে চাই। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আজকে আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই। আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, মামলাটা আদালতে আছে, তাও সর্বোচ্চ আদালতে। আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। মন্ত্রী, এই যে আমরা যতটুকু জানি যে বিচার বিভাগে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বিভাগ, তো এই দেশের এত এরকম বাজে সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কেন সিদ্ধান্ত নিল না? বা আপনারা প্রথম কথা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল। এই বাতিল পরিপত্র ছিল, সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল। কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই। তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু তারা আপনার এই
ইয়েতে আদালতে যায় নাই, তারা আদালতে গেছে। আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি। আদালতে তারা গেছেন, আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি। বাংলাদেশে আইনের শাসন আছে, আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস, আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না, সিদ্ধান্ত নেয় না। এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের কোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা ফিরে যাচ্ছি প্রকৃতি সংবাদে। পরিবেশ রক্ষায় নেত্রকোনায় হাওড়াঞ্চলে বৃক্ষরোপণ করছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ জনসাধারণ অংশ নেন। এতে জেলার পরিবেশের উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলছেন বিশিষ্টজনেরা। এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। এবারে খেলার খবর।